বাসর রাত। অনেক ঝড় তুফানের পর রন আর আমি এক হলাম। পৃথিবীর সব সুখ যেন আমার আঁচলে। বউ সাথে বসে আছি আমি। বাসর ঘরটা ঠিক আমার মন মতো সাজানো হয়েছে। রজনীগন্ধা, গাঁদা, গোলাপ, কোনো কিছুই কমতি নেই। রন ধীর পায়ে রুমে প্রবেশ করতেই আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। অবশেষে ভালোবাসার মানুষটাকে স্বামীরূপে পাওয়া কি যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। আমি চুপ করে বসে আছি, মাথা নিচু করে। আমার কলেজাটা চুপ কেন? হাসি কই আমার বউটার মুখে? নাকি আমাকে পেয়ে সে খুশি না? কি যে বলো না, পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি আজ আমি। ভালোবাসি, এতগুলা ভালোবাসি। রন আমার কপালে ওর ঠোঁটের স্পর্শ দিয়ে আমাকে শক্ত করে ওর বুকে জড়িয়ে নেয়। সকাল হতেই আমি গোসল করে এসে রনের মাথার কাছে বসে আছি। রন ঘুমাচ্ছে। কি মাসুম আমার রন। ওর মুখটা আমি ছুঁয়ে দিচ্ছি এই হাতে, চুলে হাত বুলিয়ে দিচ্ছি। কপালে চুমু আঁকার সাথে সাথেই রন চোখ খুলে ফেলে। লজ্জায় আমি চলে যেতে থাকি, আর তখনই ওর কলিজা জোড়ানো হাসিটা দিয়ে ও আমার হাতটা টান দিয়ে ওর বুকে টেনে নেয়। কি হলো? আমার বউটা চলে যাচ্ছে যে, লজ্জা পাচ্ছে নাকি আমার বউটা? ছাড়ো না, যাই দেখি মা কি করছেন। মাকে হেল্প ভাবিরা করবে নি, তুমি আমার সেবা করো। কি সেবা করব? এই তো, যেমন কপালে, গালে, নাকে আদর। যাও তো, লজ্জা লাগে না বুঝি? ওই মাইয়া, আমি তোমার স্বামী, পরপুরুষ নাকি যে লজ্জা লাগবে? আচ্ছা, হাতটা ছাড়ো আর চোখ বন্ধ করো, দিচ্ছি। রন হাতটা ছেড়ে চোখ বন্ধ করার সাথে সাথে আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে শাশুড়ি মায়ের কাছে রান্নাঘরে চলে যাই। মা নাস্তা বানাচ্ছে। মা, আমি হেল্প করি? না মা, তুমি রনর কাছে যাও, এখনই রান্নাঘরে আসতে হবে না। সবে মাত্র বিয়ে হলো, ঘোরো ফেরো, তারপর রান্না বান্না আরও কত কি সব করা যাবে। মা আমাকে রনের কাছে পাঠাচ্ছেন। আমি তো লজ্জায় রনের সামনে যাওয়ার কথাই ভাবতে পারছি না। আর সামনে যাব কি করে? এমনিতেই আমি লাজুক, কিন্তু রনকে যে এতটা লজ্জা পাবো কোনো দিন তা আমি কখনোই ভাবিনি। আমি দাঁড়িয়ে আছি মায়ের সামনে। কি হলো, যাও রনর কাছে। কি রে, কিছু লাগবে তোর? কিছু বলবি? না মা, কিছু না। এদিকে রনও আমার পিছু পিছু চলে আসে। ওই ছেমরি, আমার কাছ থেকে দৌড়ে পালাচ্ছ কেন বারবার? যাও তো, আমার সামনে এসো না এত। কি? আমার বউয়ের সামনে আমি আসবো না? না, আসবো না। কেন আসবো না? লজ্জা পাই আমি। এই কথা বলেই আমি দু হাত দিয়ে আমার মুখ আটকে ফেললাম। ওরে আমার লাজুকলতা রে, তাকাও এদিকে, আমার চোখের দিকে তাকাও, হাত সরাও। না, আমি পারবো না, আমার লজ্জা লাগে সত্যি। বিয়ের আগে এই লজ্জা কই ছিল শুনি? জানি না, রনকে রেখেই আমি আবারও চলে এলাম রুম থেকে বাইরে। রন আর আমি সবার সাথে নাস্তা করে নিলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি রন আমার দিকে চেয়ে আছে, আর আমি মাথা নিচু করে ফেলি। বুঝি না কেন এত লজ্জা পাচ্ছি আমি আজ ওকে দেখে। নাস্তা করে ও বাসার বাইরে চলে যায়, আর এদিকে ভাবিরাও আমাকে জিজ্ঞাসা করেন, বাসর রাত কেমন কাটলো শুনি? ধুর, জানি না ভাবি। আরেক ভাবি বললেন, দেখো না ভাবি, লজ্জায় লাল হয়ে গেছে আমাদের নতুন বউ। আমি চুপ করে আছি, কোনো কথা বলছি না। বিন্দু, ভাবি। রন তোমাকে বাসর ঘরে কি গিফট দিয়েছে দেখি? গিফট? গিফট কিছু দেয়নি তো। ও মা, সে কি কিছুই দেয়নি? না তো। বাসর ঘরে সব বড়রাই তো তার বউকে কিছু না কিছু গিফট দেয়। সেটা যাই হোক, মাকেও তো বাবা দিয়েছেন, তোমার দুই ভাইয়াও আমাদের দুজনকে দিয়েছে, আর রন তোমাকে কিছুই দেয়নি? না ভাবি। এ কেমন প্রেম তোমাদের? আমার মুখটা চুপসে গেল। সত্যি তো, রন আমাকে কেমন ভালোবাসে যে একটা গিফটও দিল না বাসর রাতে। আর এটা নাকি সব বরেরাই দিয়ে থাকেন। কিছুক্ষণ পর বান্ধবীরা ফোন দিল। কি রে, কেমন কাটলো বাসর? বিড়ালটা কে মেরেছিল, জিজু নাকি তুই? যা, মুখে কিছু আটকায় না তাই না? আচ্ছা, এত লজ্জা পেতে হবে না। এবার বল, রন জিজু বাসর ঘরে কি দিল তোকে? কিছু না। কি? কিচ্ছু না? এ কি করে সম্ভব? জানিস তপন আমাকে কত কিছু দিয়েছিল।
এই দিয়েছিল, সেই দিয়েছিল, আর তোমার বড় তো দিয়েছে, রিয়ার বর দিয়েছে, আর রন তোকে কিচ্ছু দিল না। ভাবা যায় এগুলো? আচ্ছা, আমি এখন রাখছি। কিছুক্ষণ পর রন আসে বাসায়। আমি রনকে এড়িয়ে চলি। বাসায় মেহমান এসেছে, তাই রনও আমার কাছে আসার সুযোগ পায়নি। রাতে যখন খাওয়া দাওয়া শেষে দুজনে ফ্রি, আমি ফ্রি হয়ে রুমে আসি শুতে। বিছানা ঠিক করে আমি খাটে বসে আছি। কি করে আমার বউটা, আমার ভালোবাসাটা? ওই, একদম বউ বলবি না আমায়। কিসের ভালোবাসা আমি তোর? আসছে আমার বউ, আসছে আমার ভালোবাসা। তুমি আমায় ভালোই বাসো না? বাসলে কি আর? বাসলে কি আর কি? কিছু না, যাও এখান থেকে, যাও বলছি। হুম, কি হয়েছে না শুনে আমি যাব না। বলছি ওয়েট, আসো আমার সাথে। আমি রনকে হাত ধরে নিয়ে গিয়ে বারান্দায় দাঁড় করালাম, আর আমি রুমে এসে দিলাম দরজা বন্ধ করে। থাক এবার সারা রাত বারান্দায়, এটাই তোর শাস্তি। আর আমি শান্তিতে ঘুমাই। বিন্দু, কলিজা আমার, দরজাটা খোলো প্লিজ। আজ না আমাদের দ্বিতীয় বাসর। তুই বারান্দায় বসে বসে বাসর কর, বান্দর ছেলে। আমি ঘুমালাম। না প্লিজ, এমন করো না শোনা। কি হয়েছে আমাকে বলবে তো? বউ আমার এত খেপলো কেন আমার ওপর? আমি কোনো কথা না বলে চুপচাপ শুয়ে আছি। হঠাৎ আমার চোখ লেগে গেল। যখন ঘুমের মধ্যে আমার রনের কথা মনে হলো, আমি তড়িঘড়ি করে যেন লাফিয়ে উঠে বসে পড়লাম। মোবাইলের টাইম দেখে রাত 3টা। ওহ আল্লাহ, রাত 3টা বাজে আর আমি রনকে এতক্ষণ পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রেখেছি। কিন্তু রনের তো কোনো সারা শব্দ নেই। ও কি আমাকে ডাকেনি? আর তাড়াতাড়ি করে দরজা খুললাম। খুলে দেখি রন গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা বললাম না। কি বলবো বুঝতে পারছি না। রন প্রচণ্ড রাগী একটা ছেলে, যে তুটলে খবর আছে। কিন্তু আজ এত চুপচাপ কেন, কিছুই বুঝতে পারছি না। আমি দরজা খুলে দিয়ে রুমে ঢুকে গেলাম, যাতে ও একাই রুমে আসে। কিন্তু ও তো আসছে না। আমার কেমন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। আবার গেলাম বারান্দায়, গিয়ে হাত ধরে টেনে নিয়ে আসলাম রুমে। ও এলো ঠিকই, কিন্তু কোনো কথা না বলে একটা বালিশ নিয়ে ও পাশ ফিরে শুয়ে পড়ল। কি ভাবলাম আর কি হলো আল্লাহ। ভেবেছিলাম নিজেই 2-3 দিন রাগ করে ফুলে থাকবো রনের সাথে। রন আমাকে আদর করে রাগ ভাঙাবে, এক্সট্রা ভালোবাসা পাওয়া যাবে। কিন্তু এ কি হয়ে গেল? এখন তো দেখছি আমারই আমার বরের রাগ ভাঙাতে হবে। আমিও পাশ ফিরে শুয়ে আছি। ভাবলাম কিছুক্ষণ চুপ থাকি, দেখি কি করে ও। মোবাইলের টাইম দেখি, বাজে রাত 3:30। ও মারাত্মক রাগ করেছে, তা আমার বোঝা শেষ। আমি ওর অনেকটা কাছে গিয়ে বললাম, ও কলিজা, জান পাখি, ও আমার সোনা পাখি। সরি তো। তার কোনো সারা শব্দ নেই। চুলগুলোয় হাত বুলিয়ে আদর করতে করতে বললাম, বাবুই, ও বাবুই, চুপ কেন তুমি? কথা বলো না। মানে আজ না আমাদের দ্বিতীয় বাসর, তবু তার মুখে কোনো কথা নেই। কি করবো যে এখন আমি? ওকে টান দিয়ে এপাশে ঘুরালাম, কিন্তু সে আমার পাশে ঘুরলো না। ফ্যানের দিকে তাকিয়ে শুয়ে রইল, আর আমি সঙ্গে সঙ্গে ওর বুকের বাঁ পাশটায় মাথা রাখলাম, শক্ত করে জড়িয়ে ধরলাম। তবুও তার কোনো রিয়াকশন নেই। কি আর করার, কপালে চুমু দিয়ে বললাম, সরি সোনা। এতগুলো সরি তো, ভুল হয়ে গেছে বউটার, ক্ষমা করে দাও না প্লিজ। রন তবুও কথা বলছে না আমার সাথে। শেষমেশ এমন বদরাগেই জুটলো আমার কপালে, যার সাথে কিনা প্রতিটা স্টেপ শান্তভাবে চলতে হবে, কোনোভাবেই রাগানো যাবে না, রাখলেই খবর হয়ে যাবে। তবুও কথা বলছে না দেখে ওর বুক থেকে সরে গিয়ে খাটে বসে পড়লাম। বসেই দিলাম কান্না শুরু করে, আর আমার রন লাফিয়ে বসে পড়েছে। কলিজা, কলিজা রে, কাঁদছিস কেন তুই? তুই জানিস না তুই কাঁদলে আমার বুকের ভেতর ব্যথা করে। কাঁদিস না প্লিজ। এই যে আমি কানে ধরছি। সরি বোরে, কাঁদিস না প্লিজ। তোর কান্না আমার সহ্য হয় না। আমি আরো জোরে সোরে কাঁদতে লাগলাম। রন আমাকে ওর বুকের সাথে লেপ্টে জড়িয়ে নিল। আমার চোখের জলে ওর বুক ভিজে যাচ্ছে। হঠাৎই ও আমাকে ছেড়ে দিল। মনে মনে ভাবলো আমার চোখের জলে ওর সমস্যা। টি শার্ট ভিজে যাচ্ছে বলে আমাকে সরিয়ে দিল। কান্না এদিকে আরো বেড়ে গেল। এখন দেখি ও খাট থেকে নেমে গেল। নেমেই ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে কি যেন করে আবার আমার কাছে চলে এলো।
কান্না বন্ধ করে চোখ বন্ধ করো। না, করবো না। করো না প্লিজ। করবো না। আচ্ছা, চোখ বন্ধ করতে হবে না। এই নাও। কি এটা? খুলেই দেখো। না, খুলবো না। আরে বাবা, খুলেই দেখো না। পারবো না। আচ্ছা, আমিই খুলছি। রন বক্স খুলে আমার হাতটা ধরলো আর আমার আঙুলে একটা আংটি পরিয়ে দিল। আসলে এটা তোমার বাসর গিফট। শুনেছি বাসর রাতে নাকি নতুন বউকে কিছু দেওয়া লাগে, তাই আর কি দিতে চেয়েছিলাম কাল রাতেই, কিন্তু তোমাকে পেয়ে আমি সব ভুলে গেছি। এত কষ্টে পাওয়া বউ আমার, বউকে পেয়ে আমি দুনিয়ার সহ গিফটের কথাও ভুলে গেছি। সরি ফর লেট কলিজা। আমি রনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, আরও কাঁদতে লাগলাম। আহারে, আমার বরটা আমাকে কত ভালোবাসে, আর আমি কিনা ওকে কত ভুল বুঝেছিলাম। আসলে ভাবিদের কথা আর বান্ধবীগুলোর কথা আমার শোনাই উচিত ছিল না। কতই না কষ্ট দিলাম আমি আমার রনকে। হয়েছে তো, আর কত কাঁদবে রে আমার বউ? থাম না রে এখন কলিজা। রন আমার কপালে, গালে, নাকে চুমু দিল, আর আমিও চুপ হয়ে গেলাম। লজ্জাটা তো সারাদিন ছিল না, এখন কেন আবার লজ্জা উকি দিচ্ছে? আমি লজ্জায় রনের বুকে মুখ লুকিয়ে নিলাম, আর রন জড়িয়ে নিল আমার ওর বাহু জুড়ে। এখন আমার সকাল শুরু হয় ওকে ভেজা চুলের ছাপটায় ঘুম ভাঙিয়ে, আর দিন শেষ হয় ও ঘুমিয়ে গেলে ওর কপালে একটা চুমু এঁকে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। এখন আমি টুকটাক রান্না শিখেছি ভাবিদের কাছ থেকে, মায়ের কাছ থেকে, রনকে রান্না করে সারপ্রাইজ দিব বলে। কিন্তু রান্না পারে এমন বরের সাথে সংসার করা শুনেছি অনেক কষ্টকর, কারণ তারা নাকি বউদের রান্নায় অনেক ভুল ধরে। অথচ আমার রন খুব ভালো রান্না করা জানা সত্ত্বেও কোনো দিন আমার রান্নার ভুল ধরে না। ও এখন প্রায় অফিস থেকে ফেরার সময় আমার জন্য গোলাপ ফুল, চকলেট, আইসক্রিম নিয়ে আসে। আমি ওকে বলি, কেন তুমি প্রায় আমার জন্য এগুলো নিয়ে আসো বলো তো? ওর উত্তর, আমার বউয়ের মুখে এই অদ্ভুত রকমের সুন্দর মিষ্টি হাসিটা দেখার জন্য। রন প্রায় সুযোগ পেলেই যখন তখন আমাকে এসে জড়িয়ে ধরে। আচ্ছা, বউতে যে যার অ্যালার্জি, সেই ছেলেটা এখন এত রোমান্টিক হলো কি করে শুনি? আর কিভাবে এত সে তার বউকে ভালোবাসে? এ আবার কঠিন কিছু না। তোমার ভালোবাসা মাটি পানি হয়ে যাবে, আর আমি তো মানুষ। থাক থাক, হয়েছে হয়েছে। আমি আর রন মিলে সাজিয়ে নিয়েছি আমাদের ভালোবাসার ঘর, গুছিয়ে নিয়েছে আমাদের সংসার। দেখতে দেখতে আমাদের দুষ্টু মিষ্টি সংসারের 1 বছর হয়ে যাচ্ছে। আজ রাত 12টা বাজতে, তাই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি রাত 12টার জন্য। কিন্তু রন দেখে আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে। ঘুম পাচ্ছে রে বউটা, ঘুমালাম আমি। এখনই? রাত 11:30, সকালে অফিস আছে না? তুমিও ঘুমিয়ে পড়ো। ঘুমাইলাম আমি। আমি পাশ ফিরে শুয়ে পড়লাম, মনে মনে বলতে লাগলাম, ভালোবেসেছো, আমাকে পেয়েছো, পাওয়াও হয়ে গেছে, তাই এখন সব শেষ। ম্যারেজ ডের কথাটাও মনে নেই, অথচ বিয়ের আগে রোজ ডে থেকে শুরু করে আমার বার্থডে পর্যন্ত মনে থাকতো, উইশ করতো। আর আজ প্রথম বিবাহ বার্ষিকীটার কথা মনে নেই। কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে ফেললাম, আর একটু পরে অনুভব করি কপালে আমার বরের ঠোঁটের স্পর্শ। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বউটা। আমি রনকে জড়িয়ে ধরলাম, একটা চুমু দিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার মনে ছিল? এটা কি বললে তুমি? এত সাধনার পর আজকের দিনটায় আমি আমার কলিজাটাকে পেয়েছি। আজকের দিনটাকে কি আমি কোনোদিন ভুলতে পারি? আই লাভ ইউ রন। আই লাভ ইউ টু বউটা। রন একটা প্যাকেট খুলে একটা নীল রঙের শাড়ি খুলে আমার মাথায় পরিয়ে দিয়ে বলল, নীল শাড়িতে আমার বউকে দারুণ লাগছে, দিনে এটা পরে নিও। থ্যাংক ইউ সো মাচ রন। লাভ ইউ। সন্ধ্যাবেলায় রন বাসায় আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে ছোট্ট একটা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের বাসার লোকজনকেও আমন্ত্রণ করা হয়। আব্বু, আম্মু আর বেলাও এসেছে। সবাই মিলে আমাকে আর রনকে কেক কাটতে বলছে। আমি রনের দেয়া নীল শাড়িটা পরেছি আজ। রনকে পাঞ্জাবিতে দারুণ লাগছে, নজর না লাগে কারো আমার বরটার উপর। রন আর আমি কেক কাটার জন্য সামনে গেলাম, আর সবাই চারিদিক থেকে আমাদের ঘিরে দাঁড়িয়েছে। রন আর আমি ছুরি ধরেছি কেক কাটবো, আর সেই মুহূর্তেই আমার মাথাটা একটা চক্কর দিয়ে ওঠে।
আর আমার চোখ মুখ ঝাপসা হয়ে যায় আর আমি রনের উপর ঢলে পড়ি। বাসার সবাই ভয় পেয়ে যায়, সবার মুখে আমার জন্য চিন্তার রেশ। রন দ্রুত আমাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলেন ভয়ের কিছু নেই। আর সেদিনই আমরা জানতে পারি আমি প্রেগনেন্ট এবং আমি আর রন মা এবং বাবা হতে চলেছি। রন বাসার সবাইকে ফোন দিয়ে জানিয়ে দেয়। সবার চিন্তার রেশ কেটে গেলে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। রন খুশিতে আত্মহারা, আমাকে বুকের মাঝে জাপটে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ কলিজা, থ্যাংক ইউ সো মাচ আমাকে বাবা হওয়ার খুশিটা অনুভব করানোর জন্য। লাভ ইউ রন, আমাকে পূর্ণতা দেওয়ার জন্য। বাসায় আসার পর সবাই আমাদের জড়িয়ে ধরে এবং শুভেচ্ছা জানায়। খুশির যেন সীমা নেই আজ। বাসার সবাই আমার যত্ন নেওয়া শুরু করেন। এদিকে রন আমার এক্সট্রা খেয়াল রাখা শুরু করে। অফিস থেকে সারাদিনে কয়েকবার ফোন দেয়, আমার খবর নেই। আমি খেতে না চাইলে জোর করে নিজেই প্লেটে খাবার নিয়ে আমাকে খাইয়ে দেয়। আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলে মাথায় হাত বুলাতে থাকে যতক্ষণ না আমি ঘুমাই। কখন আমার পেটে হাত রেখে ছলো ছলো চোখে মিষ্টি হাসি দিয়ে বলে, বিন্দু রে, আমি বাবা হব, বাবা হব আমি। কলিজা, তুমি বাবা হবে। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি রাখবে? মেয়ে? আমাদের যে মেয়ে হবে কে বলেছে? কে বলবে? আমি বলি। যদি ছেলে হয়? না, আমাদের মেয়েই হবে। আচ্ছা, মেয়ের বাবা। আচ্ছা, আমাদের মেয়েই হবে। তো বলো তো, আমাদের মেয়ের নাম কি রাখা যায়? সবে তো 4 মাস মাত্র, এখনই নাম? আর মাত্র 5 মাস বাকি আমার মেয়ে আমার কোলে আসার, আর তুমি বলছো এখনই নাম? তাড়াতাড়ি নাম সিলেক্ট করো। বাচ্চার জন্য এত পাগল বাবা আমি আর দুনিয়ায় একটাও দেখিনি। আরো কত কিছু দেখবে, আগে আমার মেয়েটা তো পৃথিবীতে আসুক। আচ্ছা, এখন ঘুমাও চলো, শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, তবে নাম ভেবে রাখবে কাল আমি অফিস থেকে ফিরে এসেই নাম জিজ্ঞেস করব। আচ্ছা গো, আচ্ছা। এবার আসো, ঘুম পাড়িয়ে দেই। এতটা কেয়ার এই ছেলেটা করতে পারবে বা করবে আমি কোনোদিন কল্পনা করিনি। ছেলেটা কত না জেদে ছিল, রাগী ছিল, একরোখা ছিল, কিন্তু আমার ভালোবাসায় যেন পুরোটাই বদলে গেছে। এখন রাগ কি জিনিস, জেদ কি জিনিস তাকে দেখলে মনে হয় ও বোঝে না, তবে মাঝে মাঝে অভিমান করে। আর চাই আমি যেন খুব আদরে খুব যত্নে ওর অভিমান ভাঙাই। রন খুবই বাচ্চা প্রেমী, ওর বাচ্চা দেখলে হুঁশ থাকে না, কোলেও নিবেই। তা যে করেই হোক বাচ্চাদের সাথে ও যেন নিজেই বাচ্চা হয়ে যায়। ও যখন দেশের বাইরে ছিল তখন ওর সাথে কাজ করতো একটা মামা ছিলেন। মামা তার পরিবার নিয়ে থাকতেন ওখানে, আর রন আর মামা মামি এক ফ্ল্যাটেই থাকতেন। তাদের ফুটফুটে একটা মেয়ে বাচ্চা ছিল। মেয়েটাকে যে কত আদর করতো তা বলার বাইরে। এইটাকে নিয়ে পিঠ তুলে তুলে আমাকে সেন্ট করতো। বাচ্চাটার বয়স তখন 8 কি 9 মাস হবে। ওকে নিয়ে ভিডিও কলে আসতো। যদিও আমি আমার সাইডের ক্যামেরা অফ করে রাখতাম, তবে ওদের থেকে অনেক বেশি খুশি হতাম। চিল্লাই চিল্লাই বলতাম, ইস 2টা বাচ্চা, কত কিউট বাচ্চা 2টা। রন যখন বাচ্চাদের সাথে মিশে তখন পুরো বাচ্চাদের মতন হয়ে যায়। রন এমন প্রকৃতির মানুষ যে কিনা সহজেই যে কারোর সাথে নিমেষেই মিশে যেতে পারে, যে কাউকে আপন করে নিতে পারে। আর রন যে কাউকে সহজে বিশ্বাস করে নেয়, যদিও ওটা একদিকে ভালো আবার অন্যদিকে খারাপও। কারণ যে কাউকে চোখ বুঝে বিশ্বাস করা উচিত না, কিন্তু ও সবাইকে এক চাপা বিশ্বাস করে। একদিন ফেসবুকিং করছিলাম, হঠাৎ আমার লিস্টে থাকা এক ভাইয়া আমাকে নক দেয়। তার নক দেখে আমি অতি আশ্চর্য, কারণ এই ভাইয়া নক দিবে আমাকে আমি ভাবতেই পারিনি। কারণ উনি প্রায় 1 বছরের বেশি আমার লিস্টে ছিলেন, কখনো আমাকে নক দেননি। তার লেখাগুলো খুব সুন্দর ছিল, তার লেখা দেখেই তাকে আমি ফ্রেন্ড লিস্টে জায়গা দিয়েছিলাম। খুব ভালো লেখেন তিনি, বলতে গেলে খুবই সোজা শান্ত একটা ছেলে। ফেসবুক লাইফে তার কোনো হেটার্স নেই, এটা আমি লিখে দিতে পারি। তার লেখায় কেউ বাজে মন্তব্য করলেই তিনি তা সুন্দরভাবে এড়িয়ে যেতেন। আমি তার পোস্টের মন্তব্যগুলো পড়তাম আর অবাক হতাম, এত ধৈর্য সে পায় কই। কিন্তু এখন আমি টুকটাক লেখালেখি করে বুঝি লেখকদের কত কিছুই হাসি মুখে হজম করে নিতে হয়। কখনো কখনো মন্তব্য পড়ে চোখে জল এলেও চোখের জল মুছে হাসি দিয়ে ধন্যবাদ জানিয়ে চলে আসতে হয়। আমার আম্মু সবসময় বলেন যে তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমাকে কটু কথা শোনাবে,
তোমাকে আঘাত করবে, তুমি তার সাথে খুব সুন্দর ব্যবহার করবে। আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম, কেন এমন করব আম্মু? যে আমাকে কষ্ট দিবে আমি কেন তার সাথে ভালো ব্যবহার করব? আম্মু উত্তর দিলেন, কারণ তুমি তোমার জায়গায় ঠিক থাকলে সে একসময় খারাপ ব্যবহার তাচ্ছিল্য করতে করতে ঠিক বুঝতে পারবে যে তার ভুল ছিল, তোমার নয়। আর সে যদি সত্যি ভালো মনের মানুষ হয় তাহলে সে ঠিক বুঝতে পারবে আমি মানুষটার সাথে এমন জঘন্য আচরণ করি, অথচ সে তো আমার সাথে এমন করে না। আর সেই থেকে তার মন পরিবর্তন হয়ে যাবে যদি সে মানুষের মতো মানুষ হয়। আর কখনো তুমি কেন অন্য কাউকে কষ্ট দিয়ে কিছু বলার আগে অন্তত 3 বার ভাববে আমি যে এই কথাটা বলবো মানুষটা কষ্ট পাবে কিনা। আর এরপরও যদি তারা চেঞ্জ না হয় তবে তাদের ইগনোর করবে। আর সেই থেকে আমার কথাগুলো মাথায় গেঁথে নিয়েছি আমি। আর সেই ভাইটার ধৈর্য আর আচরণ দেখেও শিখেছি কিছু। আমার জানা মতে আমি নিজে থেকেই আজ পর্যন্ত কাউকে হাট করে কথা বলিনি। কারোর সমালোচনা করা তো দূরে থাক, কাউকে উপদেশ দিলেও সুন্দরভাবে বলেছি। কারণ ওই যে আম্মু বলেছেন, প্রকৃত ভালো মনের মানুষরা কাউকে কিছু বলার আগে অন্তত কয়েকবার ভাবেন আমি যে এই কথা বলবো আমার কথায় সে কষ্ট পাবে কিনা। আর আম্মু এও বলেন, তুমি যদি কাউকে কষ্ট দাও তাহলে যেই পর্যন্ত সেই মানুষ তোমাকে ক্ষমা না করবে সেই পর্যন্ত আল্লাহও তোমাকে ক্ষমা করবে না। যাকে কষ্ট দেবে তার থেকে ক্ষমা পেতে হবে আগে। কারোর উপর রাগ উঠে গেলেও এখন আম্মুর মুখটা চোখের সামনে ভেসে ওঠে আর আম্মুর কথাগুলো মনে পড়ে যায়। আর আমি নিজেকে কন্ট্রোল করি আর অ্যাভয়েড করি পরিস্থিতি। তো সেই ভাইয়া আমাকে নক দিয়ে বলল, আপু আছো? জি ভাইয়া আছি। কেমন আছো তুমি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি আপু। আসলে ভাইয়া তোমাকে নক দিয়েছিল একটা দরকারে। জি ভাইয়া বলুন। আসলে কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না। সমস্যা নেই ভাইয়া, আপনি নিঃসংকোচে বলুন। আপু, আমার না কিছু টাকার খুব প্রয়োজন। আমার বাবা খুবই অসুস্থ। এদিকে আমার টিউশনের অবস্থাও বেশি ভালো না। মেডিসিন আর ডাক্তার দেখাতে অনেকগুলো টাকার দরকার। দেখেছো তো আমি যে একটা পোস্ট দিয়েছি আমার বাবার অসুস্থতা নিয়ে। জি ভাইয়া দেখছি। জানো, আমি পরিচিত অনেককেই নক দিয়েছি কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। তুমি যদি কিছু মনে না করো তাহলে কি ভাইয়াকে কিছু টাকা দিতে পারবে? আমি কিছুদিন পরেই আবার তোমায় দিয়ে দিব, কিন্তু আমার এখন টাকাগুলো দরকার বাবার চিকিৎসার জন্য। ভাইয়াটা বাবা মায়ের একমাত্র ছেলে আর তার একটা ছোট বোন আছে। মধ্যবিত্ত পরিবার তার। আর কথাই আছে না, মধ্যবিত্তরাই দুনিয়ার সব থেকে অসহায়। কারণ না পারে তারা সবরকম কাজ করতে, না পারে তারা কারোর কাছে হাত পাততে। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমি আপনাকে পরে জানাচ্ছি। ভাইয়া বলল, আচ্ছা সমস্যা নেই, তুমি যদি আমাকে দিতে পারো দাও, আমি বিকাশ নাম্বারে পাঠিয়ে দিব। আর যদি না পারো তাহলেও কোনো সমস্যা নেই, দোয়া করো আমার বাবার জন্য। এখন ভাবতেছি কি করব আমি। আমার কাছে তো এখন টাকা নেই। কদিন আগেই কলেজের বেতন দিয়েছি আর ফ্রেন্ডদের সাথে টুকটাক শপিং করেছি। তাছাড়া বুঝতে পারছি না টাকাটা দেওয়া ঠিক হবে কিনা, বা সে সত্যিই বলছে কিনা যে তার বাবা অসুস্থ। কারণ ফেসবুক মানেই তো আজকাল ছলচাতুরি। আর শুনেছি অনেকে এভাবে অনেকের কাছ থেকে টাকা চেয়ে নেই মিথ্যা কথা বলে। তাছাড়া তাকে চিনি না, জানি না, অন্য এক জেলার মানুষ। আবার ভাবি হোক না অন্য জেলার, কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড তো। আর ইনবক্সে কখনো কথা না হলে কি হবে, কমেন্টে তো কথা হয়েছে। আর এর ব্যবহারেই বোঝা যায় সে অমন হবে না। তো ভাবতেছি কি করব এখন। আম্মুর কাছে চাইবো যে আব্বু 2 মাস আগেই সংসার খরচ পাঠিয়ে দিয়েছেন, স্বর্ণ আর প্রয়োজনীয় জিনিস কিনবে বলে। এখন তো আম্মুর হাতেই টাকা নেই, আর আব্বুর কাছেই বা চাইবো কি বলে। যদি জিজ্ঞাসা করে কি করব, নানান চিন্তা করছি। আর তখনই রন ফোন দেয় আমায়। হ্যাঁ বলো। কি করো? খেয়েছো? তুমি? কি হয়েছে? মন খারাপ নাকি? না তো, কেন? ভয়েস শুনে যেন কেমন মনে হচ্ছে। কি হয়েছে বলো আমায়। আরে তেমন কিছু না, চিন্তা করছি একটু, তাই আর কি। কিসের চিন্তা বলো তো? তারপর রনকে আমি সব খুলে বলি, ভাইয়া নক দেয়া থেকে শুরু করি।
এই কথা, শোনো, এত চিন্তা করতে হবে না। তুমি তার বিকাশ নাম্বারটা দাও, আমি তাকে কিছু টাকা পাঠিয়ে দেই। তুমি দিবা? আমি দেব। তুমি দেওয়া আর আমি দেওয়া তো একই কথা, তাই না? কিন্তু শোনো, তুমি যখন দেশে আসবা তখন এই টাকাটা আমি তোমায় দিয়ে দেবো, ওকে? রন রেখে যাই। আমি কি চাইছি তোমার কাছে? না মানে যেহেতু আমার কাছে চেয়েছে তাই বলছি আর কি। তুমি মানে আমি, আর আমি মানে তুমি, ওকে? হুম। আর কখনো যেন না শুনি এই টাকার কথা। আচ্ছা। পরে আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ভাইয়াটাকে আর রনকে অ্যাড করি। তারপর ভাইয়াটা বিকাশ নম্বর দেয় আর রন ভাইয়াকে কিছু টাকা পাঠিয়ে দেয়। আমি ওকে বললাম, তুমি তাকে চেনো না জানো না তবুও তাকে বিশ্বাস করে টাকাগুলো দিয়ে দিলে। ও আমাকে উত্তর দিল, কত টাকাই তো কতভাবে খরচ করি, কত দিক দিয়েই তো কত টাকা যায়। আর এই কয় টাকার যদি কারো উপকার হয় তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে? আমি সেদিন বুঝেছিলাম রন শুধু আমাকে মন দিয়েই ভালোবাসে না, ও একটা ভালো মানুষ বটে। ও এই ভার্চুয়ালে কত মানুষকেই যে এইভাবে হেল্প করেছে হিসাব নেই। তবে আমাকে কিন্তু ও 1 টাকাও দেয়নি বা কোনো কিছুই দেয়নি। অনেকে আবার ভাবতে পারেন অচেনা মানুষদের এত কিছু না জানিয়ে ভালোবাসার মানুষকে কত টাকা পয়সা আর এটা সেটা দিয়েছে। ঈদের আগে আমাকে বলেছিল, বিকাশ নাম্বারটা আছে তোমার? তোমার বিকাশ নাম্বারটা দাও। কেন? টাকা পাঠাবো, আর তুমি ঈদে ড্রেস কিনে নেবা। এখন তো আমি দেশে নেই যে আমি কিনে দেব। প্লিজ কলিজা, কিছু মনে করো না। আমি তোমার দেওয়া টাকা এখন নিতে পারবো না। কেন পারবে না? প্লিজ রাগ করো না। তুমি দেশে আসার পর আমাদের বিয়ে হলে তারপর আমাকে যা খুশি দিও আমি নিব, কিন্তু এখন না। প্লিজ 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 রাগ করো না। আচ্ছা, দেশে এসেই আমি তোমায় কিনে দেব নীল শাড়ি, নীল চুড়ি। চলবে? চলবে না, দৌড়াবে। ভালোবাসি, লাভ ইউ। স্মৃতিগুলো মনে পড়ে গেল। তারপর রাতে রন অফিস থেকে বাসায় ফিরে আমাকে জিজ্ঞাসা করে, নাম ঠিক করেছো? ও হ্যাঁ। রন দেশে ফিরে আমাকে বিয়ে করার পর আর বিদেশের মাটিতে পা রাখেনি। ও এখন দেশেই একটা জব করে। দুজনে মিলে ঠিক করব বলে করিনি। আচ্ছা, ভাবো কি নাম রাখা যায়। দুজন অনেকক্ষণ পর্যন্ত নাম ভাবতে ভাবতে অবশেষে আমি নাম ঠিক করলাম। ছেলে হোক আর মেয়ে হোক, নাম হবে রনন। রন নাম শুনে খুশি। দেখতে দেখতে আমার এখন 4.5 মাস। 2 চোখ ভরা কত স্বপ্ন। জানো বিন্দু, আমি না আমার বাচ্চাটাকে আমার বুকে নিয়ে ঘুমানাবো। ওর ছোট ছোট আঙ্গুল ধরে ওকে হাঁটতে শিখাবো। কখনো আমি ওকে আর তোমাকে ছেড়ে দৌড়ে যাব না। পাগল ছেলে, এত ইমোশনাল হতে হবে না। ভালোবাসি। খুব আনন্দে কাটছিল আমাদের দিনগুলো। একদিন বাসায় কেউ ছিল না আমার শাশুড়ি মা ছাড়া। আর চারিদিক অন্ধকার হয়ে যায়। যে কোনো মুহূর্তেই বৃষ্টি নেমে যেতে পারে, তাই আমি ছাদ থেকে সবার কাপড় জামাগুলো আনতে যাই। আর নিয়ে আসার সময় হঠাৎ কিভাবে যেন আমার পা স্লিপ করে আর আমি সিঁড়ি থেকে পড়ে যাই। যে কোনো মুহূর্তেই বৃষ্টি নেমে যেতে পারে, তাই আমি ছাদ থেকে সবার কাপড় জামাগুলো আনতে যাই। আর নিয়ে আসার সময় হঠাৎ কিভাবে যেন আমার পা স্লিপ করে আর আমি সিঁড়ি থেকে পড়ে যাই। সাথে সাথে চিৎকার দিয়ে উঠি। এরপর আমার কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। আর আমার মাথার কাছে বসে আছে রন। আমি চোখ খোলা মাত্রই রন বলে ওঠে, কলিজা, ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি। রন, আমার বাচ্চা ঠিক আছে তো? আমার বাচ্চার কিছু হয়নি তো? আমাদের বাচ্চা ঠিক আছে তো? হ্যাঁ কলিজা, ও ঠিক আছে। তুমি কোনো চিন্তা করো না, একটু চুপ করে রেস্ট নাও। রন, আমার যেন কেমন লাগছে। আরে পাগলি, চিন্তা করো না তো, কিছু হয়নি আমাদের বাচ্চার। জানো, আমি যখন 3য় সিঁড়িতে তখন আমি পা স্লিপ করে 5 নম্বর সিঁড়িতে পড়ে যাই। আর কিভাবে যে আমার বাচ্চাটা বাঁচানোর জন্য আমি রেলিংটা ধরে ফেলি তা শুধু আমি জানি। তারপর আর কি হয়েছে আমার মনে নেই, কিন্তু আমার পেটটা এভাবে চাপ ধরে আছে কেন? ও কিছু না, ব্যথা পেয়েছো যে সেই জন্য, ঠিক হয়ে যাবে। তারপর বাইরে থেকে আমার বাসার আর রনের বাসার সবাই ভিতরে এসে আমার সাথে কথা বলে। ডাক্তার আমাকে 2 দিন হসপিটালে রেখে দেন। রন আর আমার শাশুড়ি মা আমার সাথে থাকেন। আম্মু থাকতে চায়, কিন্তু রন বলে সমস্যা নেই আম্মু। আমি আছি তো, আমি ওকে দেখে রাখবো। বাসায় বেলা একা না,
আপনি বাসায় চলে যান। তাই আম্মু চলে যায়। এদিকে আমার শুধু একটাই চিন্তা, আমার বাচ্চা ঠিক আছে তো। দুদিন পর ডাক্তার আমাদের একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন, ওটা দেখেই নিশ্চিন্ত হওয়া যাবে আমার বাচ্চা এখন কেমন আছে। আল্ট্রাসোনোগ্রাফি করে এসে ডাক্তারের কেবিনে বসে আছি। আজকের মতো ভয় আমার কোনো দিন লাগেনি। বারবার দোয়া দরুদ পড়ছি যাতে আমার বাচ্চাটা ঠিক থাকে। আপনাদের যা বলছি আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন। জি ডাক্তার। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি বাচ্চাটাকে ঠিক রাখার। ইঞ্জেকশনও পুশ করেছি, মেডিসিনও দিয়েছি। আজ দুদিন পর আলট্রাগ্রাফির রিপোর্ট দেখে আমাকে খুব দুঃখের সঙ্গে আপনাদের জানানো লাগছে যে আপনাদের বাচ্চাটার পজিশন খুব একটা ভালো না। ওর দুনিয়াতে আসার আর দুনিয়া থেকে চলে যাওয়ার চান্স 50-50। তবে বাচ্চাটাকে রাখলে বাচ্চাটার মায়ের জীবন সংখ্যায় পড়ে যেতে পারে। তবে আমার মতো উচিত বাচ্চাটাকে অ্যাভয়েড করা, বাচ্চাটাকে অপারেশন করে পালা। এখন আপনারা সিদ্ধান্ত নিন, কি করতে চান আপনারা? বাচ্চাটাকে কি রাখতে চান নাকি? কথাটা শোনার সাথে সাথে পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল, বুকের ভেতরটাতে রক্তক্ষরণ হচ্ছিল। আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। রন কেবিন থেকে বেরিয়ে গেল, গিয়েই হসপিটালের বারান্দায় বসে দুহাত দিয়ে মুখ চেপে কান্নার শব্দ লুকানোর বৃথা চেষ্টা করতে লাগলো। তারপর মিনিট সাতেক পর এসে আমার হাত ধরে বলল, ডাক্তার, বাচ্চাটাকে অ্যাভয়েড করানোর ব্যবস্থা করুন। না রন, এ কি বলছো তুমি? আমি আমার বাচ্চাটাকে মেরে ফেলবো, তাও আবার নিজে হাতে? না না, কখনোই না, কোনো দিন না। বিন্দু, বোঝার চেষ্টা করো। ও থাকলে তোমার জীবন রিস্কে থাকবে, আর ওর বেঁচে থাকার 60% চান্সও নেই। কেন বুঝতে পারছো না? তাই বলে আমি মা হয়ে নিজের জীবনের ঝুঁকি এড়াতে আমার সন্তানকে মেরে ফেলবো? এটা কি বলছো তুমি রন? তুমি সুস্থ হলে আমাদের আবার বাচ্চা আসবে বিন্দু। আর যদি তুমি না থাকো তবে আমি বাচ্চা দিয়ে কি করব? যে আসেনি এখনো দুনিয়ায়, তার জন্য আমি আমার ভালোবাসা জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। আমি আমার ওয়াইফের জীবন ঝুঁকিতে ফেলতে। ডাক্তার, আপনি ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন পেশেন্টটি রেখে বাইরে যান। আমি যাচ্ছি, আর আপনি বাচ্চাটাকে অ্যাভয়েড করার ব্যবস্থা করুন। রন বাইরে চলে যায় আর আমি ডাক্তারকে বলি, আমার পক্ষে বাচ্চাটাকে মেরে ফেলা সম্ভব না ডাক্তার। এই বাচ্চাটাকে নিয়ে আমার হাজবেন্ডের অনেক স্বপ্ন, ও অনেক স্বপ্ন দেখেছে এই বাচ্চাটাকে নিয়ে। আমি পারবো না ডাক্তার আমার জীবন বাঁচানোর জন্য ওর স্বপ্নটাকে ভেঙে ফেলতে। তো কি চাচ্ছেন আপনি এখন? আমি চাচ্ছি আমার বাচ্চাটা থাকবে আমার পেটে, আর এই কথা আপনি আমার হাজবেন্ডকে জানাবেন না। ও আমাকে অনেক ভালোবাসে, ও কখনোই চাইবে না আমার জীবনের ঝুঁকি নিয়ে কোনো প্রাণ এই পৃথিবীতে আনতে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন এর পরিমাণ কি হতে পারে? হয়তো মরে যেতে পারি, যতদিন হায়াত আছে ততদিন তো বাঁচবো বলুন। তাই আমি আমার বাচ্চাটাকে রাখতে চাই। আপনার ইচ্ছে, কিন্তু কোনো রকম খারাপ লাগলে দ্রুত আমার এখানে চলে আসবেন, কোনো রকম হেলা করবেন না। জি আচ্ছা। অনেকক্ষণ পর ডাক্তার রনকে বললেন, আপনার স্ত্রীকে এখন বেড়ে দেওয়া হয়েছে, আপনি এখন যেতে পারেন। ডাক্তার, সব ঠিক আছে তো? এখন আর ওর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো? সব ঠিক আছে। রন দৌড়িয়ে আমার কাছে আসে, আমার মাথায় হাত বুলিয়ে বলে, কিচ্ছু হবে না কলিজা, সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পরই আবার তোমার গর্ভে আমাদের বাচ্চা আসবে, চিন্তা করো না তুমি। আমি রনের দিকে তাকিয়ে কাঁদতে থাকি। রন ভাবে আমি হয়তো বাচ্চাটা হারানোর দুঃখে কাঁদছি, কিন্তু আমি তো কাঁদছি রনের কাছ থেকে এত বড় সত্যটা লুকানোর কারণে। আর রন আমাকে এতটা ভালোবাসে এই ভেবে এর পরের দিন আমাকে রিলিজ দিয়ে দেয় আর আমরা বাসায় চলে আসি। বাসায় সবার আমাকে সান্ত্বনা দেয়, বলে কিচ্ছু হবে না, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। আমি চুপ করে থাকি, কোনো কথা বলি না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। হঠাৎ খেয়াল করি আমার প্রেগনেন্সির লক্ষণগুলো এক এক করে গায়েব হয়ে যাচ্ছে। হঠাৎ এমন কেন হচ্ছে? আগে মাথা ঘুরতো প্রায়, এখন ঘুরে না। আগে বমি বমি লাগতো, এখন লাগে না। আগে পেটে একরকম অনুভূতি অনুভব করতাম, কিন্তু এখন তা হচ্ছে না। এমন কেন হচ্ছে? সকাল থেকে এমন অনুভব করছি, সারাদিন এমন গেল। ভাবলাম আজকের দিনটা দেখি, আগামীকাল ডাক্তারের কাছে যাওয়া যাবে। কিন্তু সন্ধ্যা থেকে হঠাৎ করে শুরু হলো তলপেটে ব্যথা, আর সেই ব্যথায় প্রচণ্ড আকার ধারণ করলো। আমি চিৎকার করে ভাবিদের ডাকলাম আর মাকে ডাকলাম। মা আর ভাবিরা আমার কাছে আসলো,
জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি তাদের সত্যিটা খুলে বললাম আর বললাম আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন, নয়তো আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। মা কেঁদে কেঁদে বলতে লাগলেন, তুই তোর বাচ্চাটার চিন্তা করছিস, আর আমি তো এখন তোকে নিয়ে চিন্তা করছি রে মা। একদিকে হঠাৎই আমার ব্লিডিং শুরু হয়ে গেল, আর বড় ভাবি রনকে ফোন দিয়ে বলতে লাগলো, রন রে, বিন্দুর অবস্থা খুব খারাপ, আমরা ওকে নিয়ে হসপিটালে আসতেছি, তুই তাড়াতাড়ি হসপিটালে আয়। সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে গেল। রন ছুটে এসেছে হসপিটালে। ডাক্তার দ্রুত আমাকে অপারেশন থিয়েটারে নিল। বাইরে সবাই অপেক্ষা করছে। রন বাইরে বসে হাউমাউ করে কাঁদছে। আম্মু, বেলা ওরাও এতক্ষণে রওনা দিয়েছে। 30 মিনিট পর ডাক্তার এসে বললেন, আপনি খুব লাকি মিরানো, আপনার ওয়াইফ এই যাত্রায় বেঁচে গেছে, কিন্তু আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। বাচ্চাটা না? আপনার ওয়াইফ বাচ্চাটা রেখে দিয়েছিল আর নিষেধ করেছিল আপনাকে যেন না জানাই। পরিণতি আজ তার এই অবস্থা। একটুর জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার বিন্দু ঠিক আছে। ও এখন আশঙ্কা মুক্ত তো? জি, তবে তাকে মেন্টালি প্রবলেম দিবেন না। জি ডাক্তার, আমি কি এখন বিন্দুর কাছে যেতে পারবো? না, একটু পরে তাকে বেরিয়ে দেওয়া হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার। কেন করলে তুমি এমন কলিজা? কেন করলে? আমার তো তোমাকে প্রয়োজন। তোমার জীবনের ঝুঁকি থাকবে, আমি অমন কিছুই চাই না, কিছুই চাই না। আমি শুধু তুমি থাকলেই হবে, শুধু তুমি থাকলেই হবে। আমাকে বেটা দেওয়া হয়। রন দ্রুত আমার কাছে আসে। সরি রন, আমি পারলাম না আমাদের বাচ্চাটাকে বাঁচাতে। চুপ, কোনো কথা না। আমার শুধু তোমাকে লাগবে, শুধু তোমাকে। তুমি ছাড়া আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। সেদিনের পর দেখতে দেখতে কেটে গেছে 3টি মাস। রনের পরিবার সবাই আমাকে অনেক বুঝিয়েছে, অনেক সাপোর্ট দিয়েছে। রন আমাকে প্রতিটা মুহূর্ত হাসাতে চেষ্টা করেছে, মুছে দিয়েছে আমার চোখের জল। অথচ আমি জানি ওর ভেতরটা দুমড়ে মুচড়িয়ে যায়। ওর সন্তানকে ও মিস করে। স্বপ্নগুলো আজও ওর বুকের ভিতরে লুকিয়ে আছে, শুধু পারছে না তা পূর্ণতা দিতে। বেচারা কাঁদতেও পারে না আমার জন্য। কান্না আটকে রাখাটা যে কতটা কষ্টের তা শুধু তারাই বোঝে যারা কখনো কান্না আটকে রেখেছে প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে বা পরিস্থিতির চাপে। বিন্দু, জি মা। আজ মা তুমি রান্না করো, কবে থেকে তোমার হাতের রান্না খাই না। আচ্ছা মা, আমি জানি মা চাচ্ছেন আমি যেন আবার স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করি। আজ আমি রান্না করছি, খেয়ে সবাই প্রশংসা করছেন। কবে থেকে আমার বউটা আমাকে জড়িয়ে ধরে না, বলে না ভালোবাসি। বরটা বুঝি পুরনো হয়ে গেছে, তাই না? তাই আর বরটাকে ভালোবাসতে ইচ্ছে করে না। রন প্লিজ। আর কতদিন এভাবে নিজেকে কষ্ট দিবে? আর কতদিন? যা আমাদের ছিল না তার জন্য কষ্ট পেয়ে কি হবে বলো? অতীত ভুলে নতুনভাবে আবার শুরু করি না জীবন। প্লিজ, আমার খুব কষ্ট হয় তোমাকে এভাবে দেখতে। ও, আমি বুঝি পুরাতন হয়ে গেছি না, তাই আমাকে দেখতে কষ্ট হয়। কে? আমার কথা আমাকে? হি হি হি। ওই কি দেখছো ওইভাবে? আমার বউকে দেখছি। এমন ভাবে দেখছো যে মনে হচ্ছে আগে কোনোদিন দেখোনি। দেখেছি, তবে এই হাসিটা খুব মিস করছিলাম। আমি রনকে জড়িয়ে ধরলাম। লাভ ইউ বিন্দু, খুব 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 ভালোবাসি। লাভ ইউ টু। সকাল হতেই ভেজা চুলের ঝাপটা দিলাম রনের মুখে। তুমি কি উঠবে নাকি আমি পানি এনে পানি ঢেলে দিব? আজকের সকালটা আমি অনেক দিন যাবৎ মিস করেছি জানো। এই ভেজা চুলের ছাপটা, এই রাগী কণ্ঠে ডাক, সব কিছু। হয়েছে হয়েছে, এবার উঠে ফ্রেশ হয়ে নিন। আমি কিচেনে যাচ্ছি। আমি রনকে ঘুম থেকে জাগিয়ে চলে গেলাম নাস্তা বানাতে। কিছুক্ষণ পর দেখি রন এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে। কি করছো? ছাড়ো ছাড়ো। কেন ছাড়বো? আমার বউকে আমি ধরেছি, অন্য কারো বউকে তো ধরিনি। কেউ এসে পড়বে। আসুক, তাতে কি? উফ, তুমিও না। হুম, দেবরজি, আপনি কি আমার যাকে কাজে সাহায্য করছেন? না, মানে আসলে আমি তো দেখতে এসেছিলাম নাস্তা বানানো হয়েছে কিনা। আমি আসছি। হ্যাঁ, এই বিন্দু, তাড়াতাড়ি নাস্তা বানাও। জানো বিন্দু,
তোমার আর রনর মুখের হাসি দেখে খুব ভালো লাগছে। তোমরা সারা জীবন এরকম হাসি খুশি থাকো, দোয়া রইল। ধন্যবাদ ভাবি। চলছে আমার আর রনের সংসার। জীবনের সেই ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মনে করতে চাই না আমরা, তবুও মনে পড়ে যায়। টিভিতে কোনো বাচ্চা দেখলে চোখে জল এসে যায়, কারোর বাচ্চা হয়েছে শুনলে বুকের ভিতরটা কেঁপে ওঠে। কোনো প্রেগনেন্ট মহিলাকে দেখলে মনে পড়ে যায় নিজের সেই অতীতের কথা। দেখতে দেখতে একটা বছর কেটে গেছে, আল্লাহর মুখ তুলে চাননি আমাদের দিকে। আমি প্রতিটা মাস অপেক্ষায় থাকি, কিন্তু অপেক্ষা আমার অপেক্ষায় রয়ে যায়। এদিকে রনের বন্ধুরা এক একজন রনকে বাবা হওয়ার সুখবর দেয়, আর রন শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। রন আজও বাচ্চা দেখলে ছাপিয়ে পড়ে কোলে নিতে। কেউ কেউ বলে ওঠে, তুই বাচ্চাদের এত ভালোবাসিস, তোর বাচ্চা হবে কবে? তুই বাবা হবি কবে? ওর হাসি মুখটা তখন মেঘে ঢেকে যায়। আমার চোখ তা এড়ায় না। আমাদের বিয়ের আজ 5 বছর পূর্ণ হলো। রন বরাবরের মতন আমাকে রাত 12টায় জড়িয়ে ধরে উইশ করলো। রন, কলিজা, আজকের দিনে আমি তোমার কাছে কিছু চাইবো, দিবে? কেন দেব না? তুমি আমার প্রাণটা চাইলে প্রাণটাও দিয়ে দিব। কি চাই আমার কলিজা, শুনি। তুমি আর একটা বিয়ে করো। হোয়াট? তোমার মাথা ঠিক আছে? এসব তুমি কি বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। আমি তোমাকে কখনো সন্তানের সুখ দিতে পারবো না। 5 বছর হয়ে গেছে আমি পারিনি তোমায় বাবা ডাক শোনাতে, আর হয়তো কোনোদিন পারবও না। তাই আমি চাই তুমি আর একটা বিয়ে করো। কিন্তু বিন্দু, প্লিজ কোনো কথা বলো না। তুমি বলেছো আমি যা চাইবো তুমি তাই দিবে, তাই ওয়াদা ভঙ্গ করো না। আমি সকালেই বাসার সবাইকে বলে দেব তোমার জন্য মেয়ে দেখতে। মগের মল্লুক পেয়েছো নাকি? তুমি বলবে আর আমি বিয়ে করে নেব, তাই না? তাহলে কি ধরে নিব আমার চাওয়ার কোনো দাম নেই তোমার কাছে? আছে, তবে এমন কোনো চাওয়া আমি তোমার পূরণ করতে পারবো না যে চাওয়া আমার আর তোমার মাঝে দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু আমি যে তোমায় কোনোদিন সন্তান দিতে পারবো না কলিজা। আমার ভুলের কারণেই তুমি কেন সারা জীবন বাবার রাগ শোনা থেকে বঞ্চিত থাকবে? পৃথিবীতে অনেক দম্পতি আছে যাদের কোনো সন্তান নেই, তাই বলে কি তারা একসাথে থাকে না, বা কেউ কাউকে ছেড়ে চলে গেছে? আচ্ছা বলো তো, ওই অ্যাক্সিডেন্টটা কি তুমি নিজের ইচ্ছেই করেছিলে নাকি ভুলবশত হয়ে গেছে? আচ্ছা, ওই ঘটনার পর সব থেকে বেশি সাফার কে করেছিল বলো তো? তুমি করেছিলে, তুমি। আমরা সবাই একটা সন্তানের অপেক্ষায় ছিলাম মাত্র, আর তুমি তো ওকে নিজের গর্ভে রেখেছিলে। আমাদের থেকে তোমার কষ্টটা শতভাগ বেশি। মানলাম আমি বাবা হতে চাই, এটা আমার স্বপ্ন, শুধুমাত্র আমার না, সব পুরুষেরই স্বপ্ন থাকে বাবা হওয়ার। তাই বলে কি তোমার কোনো স্বপ্ন নেই? তুমি কি চাও না মা হতে? চাও, অবশ্যই চাও। আর আল্লাহ তাআলা একদিন আমাদের স্বপ্নটা ঠিক পূরণ করবেন। আমি চাই না অন্য কারো দ্বারা আমার স্বপ্ন পূরণ করতে, যেখানে তুমি নেই। যে সুখ আমি অনুভব করতে পারবো না, সেই সুখের প্রয়োজন নেই আমার। আমার তুমি হলেই হবে। 5 বছর কেন, সারা জীবন আমি সন্তানহীন থাকতে রাজি, কিন্তু তোমাকে হারাতে রাজি না। চাই না আমার অমন সন্তান যার জন্য আমাকে আমার প্রিয়তমাকে হারাতে হবে। আমি তোমাকে নিয়ে তোমার সাথে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। থাকবে না আমার সাথে? রাখবে না আমাকে সারা জীবন তোমার ওই বুকে? আমি রনের কথাগুলো শুনে রনকে আমার বুকে জড়িয়ে ধরলাম। কাঁদতে করতে বললাম, ভালোবাসি কলিজা, খুব ভালোবাসি। সত্যি আমি ভাগ্যবতী তোমাকে পেয়ে। তোমার মতো স্বামী পেয়ে জীবন ধন্য আমার। বাসার সবাই আমাকে আর রনকে শুভেচ্ছা জানালো। রন সেই প্রথমবারের মতন এবার সন্ধ্যায় একটা ফ্যামিলি পার্টি রাখলো। ওকে না করলাম এসব করার জন্য, তবুও শুনলো না। মনে পড়ে যাচ্ছে সেদিনের কথা, যেদিন প্রথমবার আমি জানতে পেরেছিলাম আমি মা হতে চলেছি আর রন বাবা। ইস, কতই না খুশি হয়েছিলাম আমরা সবাই। কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল? কি রে, কি ভাবছিস? না কিছু না মা। প্রথম বছরের কথা মনে নাড়া দিচ্ছে না? আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা। কাঁদিস না, আল্লাহ চাইলে একদিন আবার সব হবে। তাছাড়া তোর বড় ভাইয়া আর মেজো ভাইয়ার সন্তানরা কি তোদের সন্তান না? কেন এভাবে ভেঙে পড়ছিস? রনও তোর মুখের হাসি দেখতে এত সব প্ল্যানিং করেছে। ওর খুশিটা তোর চোখের জল দিয়ে মাটি করে দিস না রে মা। যা রেডি হয়ে আয়, কেক কাটবি। মা এবার না কাটি, ভালো লাগছে না। চুপ, কোনো কথা না, যা রেডি হয়ে আয়।
আয়না আজ নিজেকে দেখছি। 5 বছর আমার মাঝে কতটা পরিবর্তন। চোখ দুটো যেন শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটাই যেন মলিনতা গ্রাস করেছে, হাসিটা যেন কত শত দিন যাবৎ গায়েব। কি অদ্ভুত! আমি আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেরই চিনতে ভীষণ কষ্ট হচ্ছে। হঠাৎ পিছন থেকে রন এসে জড়িয়ে ধরলো। কি হয়েছে আমার বউটার? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ লাবণ্য নিজেই দেখছে। রূপ লাবণ্য? কি বিচ্ছিরি হয়ে গেছে দেখতে আমি। কখনো তো বলিনি বিন্দু, তুমি আর আগের সেই তুমি নেই। কেন বলবো? আমার কাছে তুমি আমার আগের সেই তুমিই আছো, শুধু একটা জিনিস মিসিং মুখটাতে। কি? 1 মিনিট দেখাচ্ছি। রন আমার পেটে সুড়সুড়ি দেয় আর আমি হাসতে থাকি আর বলতে থাকি, প্লিজ রন, আর সুড়সুড়ি দিও না, হাসতে হাসতে মরে যাবো তো। মরতে দিলে তো? পাগল একটা। এই হাসিটাই মিসিং ছিল, বুঝলে? চলো চলো, কেক কাটবে, চলো। আর হ্যাঁ, তোমাকে দারুণ লাগছে আজ। হুম, বুঝলাম। চলুন এবার। রন আর আমি কেক কাটবো এখন। আব্বু আম্মু বেলাও এসেছে, সবাই দাঁড়িয়ে আছে। আমি আর রন দুজনে মিলে কেক কাটলাম। যেই আমি রনের মুখে কেক তুলে দিতে যাবো, তখনই আমি রনের উপর ঢলে পড়ে যাই। মাথাটা একটা চক্কর দিয়ে ওঠে, চোখ মুখ ঝাপসা হয়ে যায়। রন তাড়াতাড়ি করে আমাকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। ডাক্তারকে ফোন করে আসতে বলে। ডাক্তার এসে কিছুক্ষণ পর বলেন, বি রন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। কংগ্রাচুলেশন। চিন্তার কোনো কারণ নেই। বাসায় খুশির ঢল নামে। এত বছর পর আল্লাহ আবার আমার দিকে মুখ তুলে চান। এবার আমি খুব সাবধানে থাকি। রন আমাকে ছাদে ওঠা বারণ করে দিয়েছে। বেশিরভাগ বেড রেস্টেই থাকা হচ্ছে আমার। মা ভাবিরা সবাই নানা রকম খাবার তৈরি করে এনে আমাকে খাওয়াচ্ছে। দেখতে দেখতে এখন আমার 9 মাস। রন আমার পেটে কান দিয়ে ওর সন্তানের সাথে কথা বলে। আম্মু, তুমি কেমন আছো? এই তো আর কয়েকটা দিন, তারপর তুমি আমার কোলে চলে আসবে আম্মু। মন খারাপ করে না, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। তারপর আমার পেটে আর কপালে চুমু দিয়ে আমাকে জিজ্ঞাসা করে, আমাদের মেয়ের নাম কি হবে বলো তো? নামটা এখন ঠিক না করি, ও আসুক আগে, তারপর না হয় নাম রাখা যাবে। হুম, নামটা এখনই রাখতে হবে। পরে যদি ওই বাড়ির মতো নামটা সম্পূর্ণ করতে না দিয়ে রন আমার মুখটা হাত দিয়ে আটকে ধরে। চুপ, কিচ্ছু হবে না। হুম। আমাদের মেয়ের নাম হবে নীরা। নীরা? নীরা। আচ্ছা। কয়েকদিন পর, রন, এই রন, ওঠো তো। কি হয়েছে? আমার খুব খারাপ লাগছে, ব্যথা হচ্ছে খুব, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। রন আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বললেন, আমাদের এক্ষুনি ওনাকে নিয়ে যেতে হবে, আপনি বাড়ি থাকুন। রন, আমার খুব ভয় করছে। আমি যদি মারা যাই? আমি তোমাকে ছেড়ে যেতে চাই না রন। আমি তোমার সাথে অনেক বছর বাঁচতে চাই। কিচ্ছু হবে না কলিজা, আল্লাহ ভরসা, ভয় পেও না। ডাক্তার আমাকে রনের কাছ থেকে নিয়ে যায়। রন আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে বিদায় জানায়। একদিকে ব্যথা আর অন্যদিকে ভয়। আমার রনকে ছেড়ে চিরতরে চলে যেতে হবে না তো? বিধাতা, তুমি আমার স্ত্রীর সন্তানকে ভালো রেখো, প্লিজ ভালো রেখো। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে রনকে জানান, কংগ্রাচুলেশন, আপনাদের একটি পুটপুটে মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। আর আমার ওয়াইফ, ও কেমন আছে? ও ঠিক আছে তো? ভয় নেই, আপনার ওয়াইফ ভালো আছে। কিছুক্ষণ পরে তাকে বেড়ে দেওয়া হবে। একজন নার্স এসে আমাদের মেয়েকে রনের কোলে দেয়। রনের চোখ ভিজে যাচ্ছে। কি রে, আজ তো খুশির দিন, তুই কাঁদছিস কেন? এ যে খুশির কান্না মা, এ যে খুশির কান্না। আমাকে বেডে দেওয়া হয়। রন আমাদের মেয়েকে নিয়ে রুমে ঢোকে। আমি রনকে দেখে অল্প একটু হাসি। রন আমার কপালে চুমু এঁকে দেয়। লাভ ইউ সো মাচ কলিজা, লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু নীরার বাবা। বলেছিলাম না আমাদের মেয়ে হবে? দেখেছো, আমাদের নীরা হয়েছে। আল্লাহ আমাদের নীরা দিয়েছেন। আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করেছেন। যাক বাবা, এখন তো তোদের কান্নাকাটির পালা শেষ হলো। সব সময় মন মরা মুখে দেখতে দেখতে ভুলেই গেছি তোদের হাসি ভরা মুখ কেমন। এখন তো অন্তত তোদের হাসি ভরা মুখ দেখতে পাবো, নাকি তাও পাবো না? কি যে বলো না মা। কি রে, তোর শরীর কেমন লাগছে বিন্দু? খারাপ লাগছে? না মা, ঠিক আছি। বাসার সবাই খুশি নীরা আসতে।
বেলা তো আসলে যেতেই চায় না এখন নীরাকে ছেড়ে। নীরা ধীরে ধীরে বড় হচ্ছে। আজ নীরার 5 বছর পূর্ণ হলো। মেয়ে তার বাবার চোখ পেয়েছে, চুলগুলো বাবার মতো স্ট্রেট, নাকটাও বাবার মতন, হাসিটাও বাবার মতন। মাশাল্লাহ, হাসি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। রন দেখো তো, এতদিন পেটে রাখলাম আমি, জন্ম দিলাম আমি, বাবার মতো হয়েছে, আমার মতন কেন হলো না? আমার সাথে তো কিছুই মিলল না। কে বলেছে মেলে না? মেয়ের গায়ের রং যে তার মায়ের মতো সেটা কি চোখে পড়ে না? আর ঠোঁটের নিচের তিল মায়ের মতো না তো কার মতো? আমার কি ঠোঁটের নিচে তিল আছে ম্যাডাম? তিলটা তো আপনারই পেয়েছে। আর হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলও তার মায়ের আঙ্গুলের মতো পিচ্ছি পিচ্ছি। কে বলেছে মেয়ে তোমার মতো হয়নি? আমার আর তোমার দুজনের মতো হয়েছে আমাদের নীরা। আর তখনই নীরা এসে আমাকে আর রনুকে জড়িয়ে ধরল। আগের রনকে একটা চুমু দিল, তারপর আমাকে। দেখছো দেখছো, চুমুটাও আগে তোমাকে দিল। আমাকে কেউ ভালোবাসে না। আম্মু, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? কেন বাবা, তোমাকে? দেখেছো, আমাকে ভালোবাসে না কেউ। আম্মু, তুমি খুব পচা, মিথ্যে বলো কেন? আমি মিথ্যে বললাম? বললেই তো। বাবা তোমাকে ভালোবাসে না, বাবা তোমাকে ভালোবাসে, আর আমি ভালোবাসি বাবাকে, তাই না বাবা? মা। লাভ ইউ বাবা। লাভ ইউ টু মা। আমি দাদুর কাছে যাচ্ছি। আচ্ছা যাও। বলছিলাম কি, এত ফুলতে হবে না, এখনই তো মনে হচ্ছে ব্রাস্ট হয়ে যাবে। চুপ করো। চুপ তো করবো না, বলছি যে তোমাকে বেশি ভালোবাসবে তাকে আনলেই তো হয়। এখন আমার মেয়ে আমাকে ভালোবাসে, আর সে তোমাকে। কে আর কাকে? কাকে আবার? নীরার ভাইকে। নীরা তো এখন বড়ই হয়েছে, এখন তো ওর ভাইকে আনাই যায়, তাই না? যাও দুষ্টু, আমিও মায়ের কাছে গেলাম, থাকো তুমি। এই কই যাও, কই যাও? দাঁড়াও দাঁড়াও। বলো। ভালোবাসি বউটা। আমার ভালোবাসার ঘরটাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে তোলার জন্য ধন্যবাদ। আর আমাকে এই বুকের মাঝে সকল বাধা বিপত্তি থেকে আঁকলে রাখার জন্য ভালোবাসা। রন আর আমি খুব ভালো আছি আমাদের মেয়ে নীরাকে নিয়ে। এখন আল্লাহর কাছে একটাই প্রার্থনা, জীবনের বাকি দিনগুলো যেন রনের বুকে মাথা রেখে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারি। আমাদের ভালোবাসার ঘর যেন মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসায় ভরপুর থাকে। সবশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।